ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হলো সিন্ধু। 2 মেগালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। 3 মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। 4 বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন অশোককে। 5 কারসাপন হলো মুদ্রার নাম। 6 দাক্ষিণাত্যের কালোমাটিতে চাষ ভালো হতো তুলোর। 7 চরক সংহিতা হলো চিকিৎসা বিষয়ক গ্রন্থ। 8 নাগানন্দ নামক নাটকটির রচয়িতা হলেন হর্ষবর্ধন। 9 পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে আর্যভট্ট, এই উক্তির বক্তা হলেন আর্যভট্ট। 10 হেরোডোটাস ছিলেন গ্রিক ঐতিহাসিক। 11 মেগাস্তিনিস দূত ছিলেন সেলুকাসের। 12 আরামীয় হলো ভাষা। 13 যবনিকা হলো নাটকের পর্দা। 14 নির্বাণ শব্দের অর্থ মুক্তি। 2 আছে বেমানান শব্দটি বেছে লেখো। আয়তে আছে ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ। মহাকাব্য বেমানান। 2 নালন্দা, তক্ষশিলা, বলভি এগুলো হলো মহাবিহার। পাটলিপুত্র রাজধানী শহর, তাই এটা আলাদা। 3 আছে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, এনারা হচ্ছে তোমার বিখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিদ, চিকিৎসাবিদ, এরকম চিকিৎসক ছিলেন আর কি। ফার্সিয়ান হচ্ছেন একজন চীনা পর্যটক। 4 দিয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নৃপতি, শূদ্র। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এদের আমাদের চতুর্বর্ণ প্রথায় রয়েছে। তো নৃপতি মানে রাজা, তাই ওটা আলাদা। 3 আছে স্তম্ভ মেলানো, অশোক হবে সি মগধরাজ। 2 আছে ভীম কথফিসেস হবে ডি দময়র্ত। 3 আছে বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস। আর 4 রুদ্রদামন হবে জুনাগড় প্রশস্তি। 4 আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। 2 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। 3 উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দরাজারা। 4 পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণের নাম হলো অষ্টাধ্যায়ী। 5 আয়তে বলেছে ঘোড়ায় বসে পিছনে তীর ছোড়ার কায়দা চালু করেছিলেন পল্লবরা। 2 সূর্য সিদ্ধান্তের রচয়িতা বরাহমিহির। 3 দিয়েছে রূপক কি। তোমাদের ইতিহাস বইয়ের 107 পাতায় অর্থনীতি এবং জীবনযাত্রা চ্যাপ্টারে এই রয়েছে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে রূপার মুদ্রা প্রথম চালু করা হয়, তার নাম ছিল রূপক। তাহলে লিখবে সম্রাট দ্বিতীয় গুপ্তের শাসনকালে প্রচলিত রূপার মুদ্রা হলো রূপক। রূপক এক ধরনের রূপার মুদ্রা। 4 বলেছে কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো, মৌর্য আমলে। 5 বলেছে জৈন ধর্মের প্রচারককে কি বলা হতো, তীর্থঙ্কর। 6 দিয়েছে আইহোল প্রশস্তি কে লিখেছিলেন, এটা আছে সাম্রাজ্য বিস্তার এবং শাসনে 95 পাতায়। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন। 7 দিয়েছে গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল, সিদ্ধার্থ। 8 দিয়েছে বজ্রীদের রাজধানীর নাম কি ছিল, বৈশালী। 9 আছে টানা এবং পোড়েন কি, এটা আছে তোমাদের বইয়ের 53 পাতায়। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা চ্যাপ্টারে এই যে টানা এবং পোড়েন হচ্ছে 2 রকমের সুতো কাপড় বোনায় ব্যবহার হতো। তাহলে টানা ও পোড়েন হচ্ছে 2 রকমের সুতো। 10 দিয়েছে বীজ শব্দের অর্থ কি, বীজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। 11 বলেছে জৈন ধর্মের মূল উপদেশগুলি কটি ভাগে সাজানো হয়েছিল। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টা ভাগে সাজানো হয়েছিল, এটা তোমাদের বইয়ের 70 পাতায় রয়েছে। এই যে জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। 12 বলেছে বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বর্ধমান মহাবীর মারা যান 72 বছর বয়সে। বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, ওই যে বর্ধমান মহাবীর খ্রিস্টপূর্ব 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন লিচ্ছবি বংশে। তাহলে বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 540 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 6 আছে কতগুলো টিকা দিয়েছে, 7খানা টিকা। প্রথমে আছে গুহাবাস। আচ্ছা, প্রত্যেকটা টিকার মান কিন্তু 2 আছে, 7টা লিখতে হবে 5টা। তো গুহাবাস 2 নম্বরের, এটা ঠিক আছে লিখবে। গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান। গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো। প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো, সেই গুহাগুলোর ভিতরে মানুষ বাস করতো বলে এগুলিকে গুহাবাস বলা হয়। সম্রাট অশোক এবং তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহাবাস তৈরি করেছিলেন। এই গুহাবাসগুলিতে আজীবক সন্ন্যাসীরা বসবাস করত। 2 নম্বর টিকা আছে সঙ্গম। সঙ্গম মানে এখানে সঙ্গম সাহিত্য। তো তামিল ভাষায় সঙ্গম শব্দের অর্থ হচ্ছে সম্মেলন বা এক জায়গায়। এই উত্তরটা লিখবে যে তামিল ভাষায় সঙ্গম শব্দের অর্থ সম্মেলন বা এক জায়গায়।
জড়ো হওয়া। দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে 3টি তামিল সাহিত্যের সম্মেলন হয়েছিল, তার ফলে তামিল সাহিত্যের বিকাশ হয়েছিল, তাই তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়। 3-তে আছে স্ত্রীধন। তোমাদের বইয়ের 107 পাতায় অর্থনীতি আর জীবনযাত্রা চ্যাপ্টারে আছে। এখানে যে এই আমলে আছে, এখানে এই আমল মানে হচ্ছে গুপ্ত আমলের কথা বলা হয়েছে। তাহলে লিখবে গুপ্ত আমলে পরিবারের প্রধান ছিলেন বাবা, মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি চালু ছিল এই সময় অবশ্য। এখানে তাহলে এই আমলের পরিবর্তে লিখবে গুপ্ত আমলে। গুপ্ত আমলে এখান থেকে এতটা আমরা লিখবো। তাহলে গুপ্ত আমলেও পরিবারের প্রধান ছিল বাবা, মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি চালু ছিল এই সময় অবশ্য। মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন, ওই সম্পদের উপরে কেবল ওই মেয়েরই অধিকার ছিল, একে স্ত্রীধন বলা হতো। মেয়েরা নিজের ইচ্ছামতো ওই সম্পদের ব্যবহার করতেন, তবে স্ত্রীধন প্রথা সমস্ত বর্ণের মধ্যে চালু ছিল না। এইটুখানি 2 নম্বরের জন্য স্ত্রীধন টিকা লিখে দিলে ঠিক আছে। 4-এ দিয়েছে মহামাত্র। আচ্ছা, মহামাত্র বই আমি এখানে 83 লিখেছি, তবে 82 এইখান থেকে একটু শুরু করবে, 82 পেজের। এটা সাম্রাজ্য বিস্তার ও শাসন চ্যাপ্টারে আছে। এই যে সম্রাট অশোকের, এখান থেকে লেখাটা শুরু করবে যে অশোকের সময়ে আমাত্যদের কথা জানা যায় না, তার বদলে মহামাত্ররা সব থেকে উঁচু পদগুলি পেতেন। সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটাই মহামাত্রদের ওপর নির্ভর করত। মহামাত্রদের মধ্যেও পদের নানা ভাগ ছিল, তাদের কাজের এলাকা আলাদা ছিল। মেয়েদেরও মহামাত্র হিসাবে দায়িত্ব দেওয়া হতো। 5-এ আছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গটি লিখবে গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ। অষ্টাঙ্গিক মার্গ বা পথ হচ্ছে সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প আর সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। 6-এ আছে সাম্রাজ্য। 6 নম্বর যে টিকা সেটা দিয়েছে সাম্রাজ্য। তো এটা লিখবে সাম্রাজ্য কি। সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটা বড় শাসন এলাকা। কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয়। কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। আর এখান থেকে একটুখানি শুধু বলবে যে যিনি সাম্রাজ্য শাসন করেন তাকে সম্রাট বলা হয়। 7 নম্বর যেটা টিকা সেটা দিয়েছে আর্যভট্ট। আর্যভট্ট এখানে এই যে প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা আর্যভট্টের ভূমিকা আর টিকা এটা একই লিখে দিলে হবে যে প্রাচীন ভারতে অর্থাৎ গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর্যভট্ট মৌলিক অবদান রেখেছেন। আচ্ছা, এর সাথে লিখে দেবে যে তিনি ছিলেন গুপ্ত যুগের একজন উল্লেখযোগ্য জ্যোতির্বিজ্ঞানী। এইটুখানি শুধু জুড়ে দেবে, দিয়ে তারপরে এই অবদান বলে লিখবে যে আর্যভট্ট গণিতকে একটি আলাদা বিষয় হিসাবে তুলে ধরেন। 1, 2 তিনি শূন্যকে আলাদা সংখ্যা হিসেবে ব্যবহার করেন। আর 3 হচ্ছে এছাড়া সময়, গ্রহ, নক্ষত্র বিষয়ে আলোচনা করেন। তার মতে পৃথিবী গোলাকার এবং নিজের কক্ষপথে ঘুরছে। চন্দ্রগ্রহণের কারণও তিনি ব্যাখ্যা করেন। তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে তার মতামত ছিল আধুনিক। 7-এর দাগে আসি। 7-এর দাগে দিয়েছে 4টি বা 5টি বাক্যে উত্তর দেওয়া। আয়তে দিয়েছে মৌর্য আমলে অবসর কাটানোর উপায়গুলি উল্লেখ করো। এটা হচ্ছে তোমার অর্থনীতি ও জীবনযাত্রা চ্যাপ্টারে 104 পাতায় রয়েছে। এই যে মৌর্য আমলে অবসর কাটানোর নানা উপায় ছিল। নাচ, গান ও অভিনয়ের প্রচলন ছিল বলে জানা যায়। পাশাপাশি জাদুর খেলা ও নানা রকম দড়ির কসরত সাধারণ মানুষকে আনন্দ দিত। পাশা খেলা, শিকার, রথের দৌড়, কুস্তি প্রভৃতি ছিল ধনী মানুষদের অবসর কাটানোর উপায়। বড় বড় উৎসবে সমস্ত মানুষের মধ্যে বিনা পয়সায় খাবার ও পানীয় বিলি করা হতো। 2 নম্বরে বলেছে অগ্রহার ব্যবস্থা কি। এখান থেকে বলবে যে গুপ্ত আমলে বাংলায় পাওয়া তাম্রলেখগুলিতে জমি কেনাবেচার কথা জানা যায়। বহু ক্ষেত্রে একটি জমি প্রথমে কেনা হতো, তারপরে ওই জমি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। ওই দান করা জমিগুলি সাধারণত করের আওতায় পড়তো না। গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কিন্তু এখানে 3, মোট প্রশ্ন আছে 5টা, তোমাকে করতে হবে 3টে, তো সেই জন্য একটু লিখতে হবে। 3-এ দিয়েছে নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই টিকাটা লিখবে যে প্রাচীনকালে ভারতে একটি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হলো নালন্দা মহাবিহার। নালন্দা মহাবিহারে দেশের এবং দেশের বাইরে ছাত্ররা পড়াশোনা করত। চীন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা প্রভৃতি দেশের ছাত্ররা নালন্দা মহাবিহারে পড়তে আসতো। যে কোনো বর্ণ ধর্মের ছাত্র নালন্দা মহাবিহারে পড়তে পারত। নালন্দা মহাবিহারে থাকা, খাওয়া ও পড়ার জন্য কোনো খরচ লাগতো না। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে ভর্তি হওয়া যেত। এখানে বহু বিখ্যাত পণ্ডিত পড়াতেন। আবার লেখাপড়া শেষ হওয়ার পরেও পরীক্ষা দিতে হতো।
তিনে হয়ে গেল। চারে বলেছে মহাজনপদ কিভাবে সৃষ্টি হলো তা বর্ণনা করো। এই উত্তরটা লিখবে। জনপদের থেকে আয়তন ও ক্ষমতায় বড় রাজ্যকে মহাজনপদ বলা হয়। যে সৃষ্টি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ বিভিন্ন জনপদের শাসকরা যুদ্ধ জয়লাভ করে নিজের রাজ্যের সীমানা অনেক গুণ বাড়িয়েছিল। ফলে ছোট ছোট জনপদ বড় হলো আর এভাবে সৃষ্টি হলো মহাজনপদ। বৈদিক যুগের রাজাদের থেকেও জনপদের সেই শাসকরা ছিল আরও বেশি শক্তিশালী ও সম্পদশালী। সেই শক্তি ও সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা বাড়িয়েই চলেছিলেন। 5 দিয়েছে তাম্রলিপ্ত কি? লিখবে প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত, দামলিপ্ত প্রভৃতি নামেই নগরের পরিচয় দেয়া হতো। বিদেশি লেখকদের বর্ণনায় তামালিতেশ বা গ্রিক নামেও পাওয়া যায়। খ্রিস্টীয় 7ম-8ম শতক পর্যন্ত এই সামুদ্রিক বন্দরের কাজকর্ম জারি ছিল। সুয়ানজাং বলেছেন তাম্রলিপ্ত সমুদ্রের একটি খাঁড়ির ওপরে রয়েছে, সেখানে স্থলপথ জলপথ এসে মিশেছে। সম্ভবত সেটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি। ওই বন্দর থেকেই ফাঁসিয়ান জাহাজে উঠেছিলেন। স্থলপথেও তাম্রলিপ্ত যাতায়াত করা সহজ ছিল। বাণিজ্য ছাড়া তাম্রলিপ্ত নগর পড়াশোনার কারণেও বিখ্যাত ছিল। তবে নদীখাত শুকিয়ে যাওয়ার ফলে বন্দর নগরটির গুরুত্ব কমতে থাকে। নগর হিসাবেও তার খ্যাতি নষ্ট হয়। এবারে আসে 8 দাগে। 8 আয়তে দিয়েছে ফাঁসিয়ানের বর্ণনা অনুযায়ী ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আলোকপাত করো। এই উত্তরটা লিখে দেবে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাঁসিয়ান চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তার লেখায় উপমহাদেশের মানুষ ও সমাজ বিষয়ে নানান কথা পাওয়া যায়, তবে তার লেখায় কোথাও দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা বলেননি তিনি। ফাঁসিয়ান লিখেছেন উপমহাদেশে অনেকগুলি নগর ছিল। মধ্যদেশের নগরগুলি ছিল উন্নত, সেখানে জনগণ সুখে বাস করত। তবে চণ্ডালরা নগরের বাইরে থাকতো বলে তিনি জানিয়েছেন। যারা দুষ্টু প্রকৃতির লোক তাদেরকে চণ্ডাল বলা হতো। এদেশের লোকেরা অতিথিদের যত্ন করত, বিদেশিদের যাতে কোনো কষ্ট না হয় তার দিকেও তারা খেয়াল রাখত। পাটলিপুত্র ছিল দেশের সেরা নগর, সেখানকার লোকেরা ছিল সুখী আর সম্পদশালী। ধনী বৈশ্যরা নগরের বিভিন্ন স্থানে দাতব্য চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। বিনামূল্যে সেখান থেকে ওষুধ দেওয়া হতো। গরিবদের খাওয়ার ও থাকার ব্যবস্থা সেখানে ছিল। 2 নম্বর প্রশ্ন বলেছে জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় কী কী সমস্যা তৈরি হয়েছিল। এই উত্তরটা লিখবে 119 পৃষ্ঠায়। এই যে 100 জাতিভেদ প্রথা কঠোর হবার ফলে চিকিৎসা বিজ্ঞানের কী কী সমস্যা তৈরি হয়েছিল। লিখবে জাতিভেদ প্রথা কঠোর হবার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় সমস্যা তৈরি হয়েছিল। বলা হতো আগের জন্মে পুণ্য করলে পরের জন্মে রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়। এ ধরনের কথা চিকিৎসা বিজ্ঞানে বিরোধী ছিল। রোগ সারাতে গেলে নানা রকম খাদ্যের কথা বলা ছিল, অথচ সেই খাদ্যের অনেকগুলি ধর্মশাস্ত্রের মতে খাওয়া বারণ ছিল। ফলে ধর্মশাস্ত্রের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সময় বিরোধ তৈরি হয়েছিল। সুশ্রুত সংহিতায় চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব অংশ ছিল সব ব্যবচ্ছেদ বা মরা কাটা, অথচ ধর্মশাস্ত্রের মতে সব বা মৃতদেহ ছোঁয়া নিষেধ ছিল। ফলে মরা কাটা নিষিদ্ধ হওয়ার জন্য শারীরবিদ্যা ও শল্য চিকিৎসা চর্চা ধীরে ধীরে কমে গেল। বাঘভটের পর থেকে শল্য চিকিৎসার ব্যাপারে তেমন উৎসাহ ছিল না। তাছাড়া চিকিৎসকরা রোগী ব্রাহ্মণ না শূদ্র তার বিচার করতেন না। ফলে প্রচলিত বর্ণাশ্রম প্রথার সঙ্গে চিকিৎসাবিদ্যার বিরোধিতা তৈরি হয়। 3 দিয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজে নতুন ধর্মের চাহিদা সৃষ্টির কারণগুলি কি কি ছিল। মানে এটা হচ্ছে তোমার নবধর্ম আন্দোলন আর কি কেন হয়েছিল সেটা বলতে হবে, যে নবধর্ম আন্দোলনের সমর্থক আর কি হয়েছিল কেন। তো এই যে এইটা লিখবে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে ব্রাহ্মণ্য ধর্ম আর বেদের বিরোধিতা করে যে নতুন ধর্মমতগুলির উদ্ভব হয়েছিল তাকে নবধর্ম আন্দোলন বলা হয়ে থাকে। আর সমর্থক হচ্ছে সমাজের বিভিন্ন অংশের মানুষ, যেমন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নবধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল। এক হচ্ছে ক্ষত্রিয়দের সমর্থনের কারণ হচ্ছে এই সময় লোহার অস্ত্রশস্ত্র তৈরি হওয়ার ফলে ক্ষত্রিয়দের ক্ষমতা বেড়েছিল, তাই তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করেছিল। তারা আর নবধর্মকে সমর্থন করেছিল। বৈশ্যদের সমর্থন এই সময় কৃষি উৎপাদন বেড়েছিল, ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছিল। ব্রাহ্মণ্য ধর্ম কৃষক ও ব্যবসায়ী বা বৈশ্যদের কাজে বাধা সৃষ্টি করত বলে তারা নবধর্মকে সমর্থন করেছিল। শূদ্রদের সমর্থন ধর্মের নামে আড়ম্বর অনুষ্ঠান ও জাতিভেদ প্রথা যেন সাধারণ মানুষ বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা ও নব্য আন্দোলনকে সমর্থন করেছিল। তো এই সমস্ত কারণের জন্য খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের সমাজে নতুন ধর্মের চাহিদা সৃষ্টি হয়েছিল। 3 দিয়েছে খ্রিস্টপূর্ব, ওটা হয়ে গেল। 4 দিয়েছে ভারত আর বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলি আলোচনা করো। এইখান থেকে বলবে
যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের মানচিত্র খেয়াল করলে দেখা যাবে উত্তর পশ্চিম দিকে রয়েছে বেশ কয়েকটি গিরিপথ। উত্তর পশ্চিমের এই গিরিপথগুলি ধরেই পশ্চিমার মধ্যে এশিয়ার সঙ্গে উপমহাদেশের যোগাযোগ ঘটত। অন্যদিকে হিমালয় পর্বতশ্রেণী গিরিপথ দিয়ে চীন ও তিব্বতের সঙ্গে যোগাযোগ বজায় ছিল। বিশেষ করে উত্তর পশ্চিমের গিরিপথের মধ্য দিয়ে বিদেশিরা উপমহাদেশে এসেছে। ওই পথ ধরেই বিদেশি রাজনৈতিক শক্তিগুলি উপমহাদেশে ক্ষমতা কায়েম করেছে। আবার পাশাপাশি ওই পথ ধরে ব্যবসা বাণিজ্যও চলেছে, সাংস্কৃতিক আদান প্রদানও হয়েছে। তাছাড়া সমুদ্রপথেও রাজনৈতিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক বিনিময় চলত। আর রাজনৈতিক যোগাযোগের মাধ্যম এর সাথে বলে দেবে ভারতীয় উপমহাদেশে ইন্দো ইরানীয়দের আগমন বিশেষ বিষয়ে ইরানীয়দের আগমন ঘটেছিল লিখবে। ভৌগোলিক কারণে উত্তর পশ্চিম অংশের স্থলপথ দিয়ে বেশিরভাগ বিদেশি জাতি ভারতীয় উপমহাদেশে এসেছিল। এদের মধ্যে অন্যতম ছিল পারসিকরা। 5 নম্বর বলেছে মগধ সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হওয়ার মূলে কি কি কারণ ছিল। এই উত্তরটা লিখবে যে বিরাট গঙ্গা উপত্যকা ছিল একটি সমতল অঞ্চল, ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে প্রাকৃতিক বাধা ছিল না। যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে পলিমাটি জমি ছিল উর্বর, চাষ ভালো হতো। পাশাপাশি গভীর বনও ছিল, বনে কাঠ থেকে হাতি সবই পাওয়া যেত। নদীপথে যাতায়াত করার সুবিধা ছিল। এইসবের ফলে ওই অঞ্চলে মহাজনপদগুলি না, এটা বলেছে মগধ সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছে কেন, এইটা বলবে এখান থেকে এতটা, এটা না। লিখবে যে মগধ রাজ্য নদী এবং পাহাড় দিয়ে ঘেরা ছিল, ফলে বাইরের আক্রমণ থেকে মগধ সহজেই বেঁচে যেতে পারত। গঙ্গা নদীর পলিমাটি ওই অঞ্চলে কৃষি জমিকে উর্বর করে তুলেছিল। মগধ অঞ্চলের ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যেত। সেই হাতিগুলি মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতেন। পাশাপাশি সেখানে অনেকগুলি লোহা ও তামার খনি ছিল, ফলে মগধের রাজারা সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারতেন। জল ও স্থলপথের মগধের বাণিজ্য চলত। এইসব সুবিধার ফলে মগধই শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। এইটা লিখবে। এই লাস্টের কোশ্চেনটা, মগধ কেন সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল, এই উত্তরটা।